নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজ সন্ধ্যার হাইটকে। আপনাদের সঙ্গে আমি পার্থ বন্দ্যোপাধ্যায়, আর আমার সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন আজ সন্ধ্যায়। একদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থনে নীলাঞ্জন দাস, অন্যদিকে রাজ্য বিজেপির প্রতিনিধি হিসেবে আজ স্টুডিও রয়েছেন স্নেহায়ন সরকার। দেখুন, গতকাল কলকাতা ময়দান এলাকায় যে ঘটনার সূত্রপাত, সেই বিতর্ক বাড়তে বাড়তে মহিরুহের চেহারা নিয়েছে। আজ সারাদিনে তুলকালাম হয়েছে রাজ্য বিধানসভায়। গতকাল যে ঘটনা রেফার করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। মেয়র রোডে তৃণমূল কংগ্রেসের যে বিক্ষোভের আয়োজন ছিল, সেখানে প্রত্যেক উইকেন্ডে বিক্ষোভ দেখানোর জন্য বিশেষ মঞ্চ বাঁধা হয়েছিল। সেই মঞ্চ খুলে দেয় সেনাবাহিনী। খবর পেয়ে সেখানে পৌঁছান মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে দাবি করেন যে সেনাবাহিনীকে বিজেপি রাজনৈতিক কারণে ব্যবহার করছে। অর্থাৎ ইডি সিবিআই এর পর ইলেকশন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন, তা রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল। এবার সেই তালিকায় যুক্ত হয় ভারতীয় বাহিনীর ইস্টার্ন কমান্ডের নাম। পরবর্তীতে আজ বিধানসভায় যখন একটি ইস্যুতে কথা বলছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি সেখানে কিন্তু এইভাবেই ব্যাপারটা উল্লেখ করেন, অর্থাৎ সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বলে আক্রমণ করেন বিজেপিকে। এর প্রতিবাদ করে বিজেপি। শুভেন্দু ছিলেন বিরোধী দলনেতা, সঙ্গে অন্যরাও ছিলেন, এবং তারা সেখানে স্লোগান শাউটিং করার পর শেষ পর্যন্ত স্পিকার সাসপেন্ড করেছেন শুভেন্দু অধিকারীকে, বিরোধী দলনেতাকে। বেরিয়ে এসে বিরোধী দলনেতা সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দেন এবং সেখানে তিনি যে ভাষা ব্যবহার করেন, প্রশ্ন উঠেছে সেই ভাষার ব্যবহার নিয়েও। অন্যদিকে যেভাবে বিজেপির সঙ্গে কাজ করছে বা বিজেপির ইঙ্গিতে কাজ করছে সেনাবাহিনী বলে যে অভিযোগ তোলা হয়েছে, তা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে তৃণমূল কংগ্রেসের এই রাজনৈতিক অভিপ্সা নিয়েও। আমি প্রথমে আপনাদের একটু দেখিয়ে নিই, আজ শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভার বাইরে বেরিয়ে, যখন একসঙ্গে সবাই বেরিয়ে আসেন, ওয়াকআউট করে আসে বিজেপির সমস্ত বিধায়করা, তখন ক্ষোভ প্রকাশ করতে করতে যখন প্রতিক্রিয়া দিচ্ছেন, সেই প্রতিক্রিয়ার এক অংশে তিনি কি বলেছেন শুনুন। পাকিস্তানের দালাল ছাড়া কেউ নয়। ব্রাত্য বসুর বক্তৃতা শুনুন আপনি। আপনাদের চ্যানেল, আপনাদের যারা রিপোর্টার গ্যালারিতে ছিল, কি বলছে? বলছে সামরিক বাহিনী রাজনৈতিক কারণে কাল তৃণমূলের অবৈধ বলছে বাংলাদেশের সামরিক বাহিনীকে লাগিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় বলছে মমতা ব্যানার্জিকে দেখে ভয় ভারতীয় সেনা দেশ বিরোধী কথা হতে পারে। আমি স্নেহায়ন প্রথম আপনাকে এই প্রশ্ন করতে চাই, পাকিস্তানের দালাল তৃণমূল হায় হায়, এই স্লোগান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার মুখে। ডেফিনেটলি কাজ যদি সেরকম করে তো স্লোগান তো সেরকম দিতেই হবে। মানে এই ধরনের ক্লেম এ তো পাকিস্তান করে, মানে বিভিন্ন জায়গায় করে বেড়াচ্ছে যে আমাদের দেখে ভারতীয় সেনা পালিয়ে গেছে। 200 জন সেনা মমতা ব্যানার্জিকে দেখে পালিয়ে গেল, এটা হতে পারে কোনোদিন? উনি এই ধরনের ক্লেম করছেন এবং এটা প্রথম না, এর আগেও উনি ক্লেম করেছেন। মানে যে ক্লেম যখন আমাদের এয়ার স্ট্রাইক হয়েছিল, তখন উনি ক্লেম করেছিলেন যে হ্যাঁ কয়েকটা বিমান নিয়ে গেছে, কি করেছে তার কোনো ঠিক নেই। যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, পাকিস্তান ক্লেম করলো যে না কিছু হয়নি, উনিও ক্লেম করলেন যে হ্যাঁ কারা মারা গেছে, কটা মারা গেছে, কোনো তথ্য দিচ্ছে না। বারংবার ভারতীয় সেনা নিয়ে, বিএসএফকে উনি দাঙ্গাকারী পর্যন্ত বলেছেন। এ ধরনের মন্তব্য তো আমাদের মুখ্যমন্ত্রী বারবার করে এসছে। তো ভুল তো কিছু বলেনি, এই কথাগুলো তো রেপ্লিকেট করে পাকিস্তান তো বারংবার এই কথাগুলোকে রেপ্লিকেট করে। কালকে পাকিস্তান বিশ্বের মঞ্চে কিন্তু বলবে না, কিন্তু যখন একটা বিরোধী দল পাকিস্তানের দালাল তৃণমূল কংগ্রেস হায় হায় বলে, তখন কিন্তু শুধু এটা অভিযোগের স্তরে থাকে না যে পাকিস্তানের ভাষায় উনি কথা বলছেন, তখন এটা এরকম হয়ে যায় যে পাকিস্তানের মদতে উনি কথা বলছেন, পাকিস্তানের হয়ে উনি কথা বলছেন। পাকিস্তানের ভাষায় কথা বলা এক জিনিস, কিন্তু পাকিস্তানের হয়ে কথা বলা, পাকিস্তানের সুরে কথা বলা সম্পূর্ণ অন্য জিনিস। দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে जब मिले सुर मेरा तुम्हारा,
ঠিক আছে, কারণ আমি কেন বললাম এই কথা, রাজ্যে আমি রিজিওনাল পার্টি একটা রাজ্যে তারা ক্ষমতায় আছে, পাকিস্তানের দোসর বলে তাদের দাগিয়ে দেওয়া, এটা কি বিজেপির দুর্বলতা নয়, রাজনৈতিক ভাবে না পারা? না না, আমাদের দুর্বলতা না, এটা 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 বাংলার দুর্বলতা হয়ে যাচ্ছে যে এরকম একটা দল এখনো শাসন করছে বাংলাকে। আমি আপনাকে বলছি যে 7 তারিখ যেদিন অপারেশন সিঁদুর শুরু হলো, ভারতীয় সেনা আক্রমণ করলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোতে, তার পরের দিন পাকিস্তানের সেনার পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করা হলো, করে কয়েকটি বক্তব্যকে তারা প্রেস কনফারেন্সে দেখানো হলো যে ভারতবর্ষে যে কটা জঙ্গি আক্রমণ হয়েছে তাতে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের হাত নেই, বরং ভারত সরকারের এটা কাজ। এই ধরনের কথাবার্তাগুলো কে বলে? এই যে কথাগুলো আপনি দেখুন, আজকে একটা ছিটকে ছাটকা নেতা বলতো, পাড়ার কাউন্সিলর বলতো, সেগুলো তাহলে এই পর্যায়ে আমাদের রিঅ্যাকশন আসছে না। আমি বলছি আজকে রাজ্যের প্রশাসনিক প্রধান যখন এই কথাটা বলছে, দেশের একজন সর্বোচ্চ রাজনৈতিক ব্যক্তিত্ব বলছে, আপনি বিশ্বাস করছেন না পাকিস্তান এগুলোকে আগামী দিনে ইউজ করবে? মমতা ব্যানার্জি দিনের পর দিন পাকিস্তানের হাত শক্ত করছেন না এই ধরনের কথাবার্তাগুলো বলে? তো এই কথাগুলো যখন ভারতকে ডিপ্লোম্যাটিক ফ্রন্টে উত্তর দিতে হবে, তখন ভারত কি বলে? ভারতীয় সেনাকে একটা ছোট করে না? আজকে পাকিস্তান বলবে না দেখো এরা আমাদের সাথে যুদ্ধ করতে আসবে, এরা একজন মহিলাকে দেখে পালিয়ে যাচ্ছে, না? পাকিস্তান যদি কোর্ট করে, রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন যে সেনা আমাকে দেখে পালাচ্ছে, দাঙ্গাকারী বলেছে, যদি পাকিস্তান কোর্ট করে যে ভারতীয় সেনা একজন মহিলাকে দেখে পালাচ্ছে, এটা কোর্ট করার তো কিছু নেই, ছবি তো, এই তো ছবি আপনাদের দেখাবেন, এই ছবিগুলো একটু দেখাবেন যে কিরকম ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্থানে যাওয়ার পরে তারা সেখান থেকে পলায়ন করেন। তারা মানে আমার সব বলছেন পলায়ন করেন, চলে যাওয়া সৌজন্য দেখানো এক জিনিস না, মানে আপনি ভারতীয় না, উনি ডাকছেন যে আসুন কথা বলি। কংগ্রেস ভারতীয় সেনাবাহিনীকে প্রতিপক্ষ করে ফেলছে। না 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 না, একদমই না। মুখ্যমন্ত্রীর বক্তব্য কালকে আপনি একটু চালান, উনি কি বলেছেন। উনি শুরুই করলেন যে এতে আমি মনে করি না সেনাবাহিনীর কোনো দোষ আছে, আমি মনে করি না সেনাবাহিনী আমাদের প্রতিপক্ষ, আমি মনে করি আমরা সবাই সেনাবাহিনীর উপরে মানে আমরা গর্বিত তাদের জন্য, এটা বলে তিনি শুরু করেন। তিনি বলেন যে এই যারা যে কজন পার্সোনাল সেখানে ছিলেন তারা তাকে দেখে তারা পালিয়ে যান এবং তার ভিজুয়ালস আছে, আপনাদের কাছেও আছে, আমাদের কাছেও আছে। পালিয়ে যান, তারা ফেস করতে পারেননি, মুখ্যমন্ত্রীর সাথে তারা কথা বলতে পারতেন, তারা কথা বলেনি। এক, দ্বিতীয় কথা, আপনি বলছেন যে সেনাবাহিনীর সম্মান কালকে ভুলুণ্ঠিত করেছে বিজেপি এবং বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার, যাদের নির্দেশে তারা কালকে তৃণমূল কংগ্রেস একটি রাজনৈতিক দলের প্যান্ডেল খুলতে তারা গেছেন। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে? যেই কাজটা ডেকোরেটরদের, সেই কাজটা করাচ্ছে আমাদের জওয়ানদের। হাতিবাগান মোড় থেকে প্যান্ডেলটা খোলেননি, দাঁড়ান, তারা খুলেছেন সেনাবাহিনীর এলাকা থেকে। সেটা কি সেনাবাহিনীর কাজ? কালকে দেখলাম বিজেপির প্রাক্তন এমপি লকেট চ্যাটার্জি বলছে এটাই সেনাবাহিনীর কাজ, তার জন্য মানে প্যান্ডেল খোলার জন্য সেনাবাহিনীকে তিনি স্যালুট দিয়েছেন। শেষ করতে দিন না, বিনা অনুমতির নয়। না, সেটা সেনাবাহিনীর কাজ নয়, সেটা সেনাবাহিনীর কাজ নয়। আনআইডেন্টিফাইড অবজেক্ট সেনাবাহিনী। আমি শেষ করি। এই জিনিসটা সেনাবাহিনী যেটা করতে পারতেন, তাদের ইস্টার্ন কমান্ড থেকে তারা পুলিশের ডিজিকে বলতে পারতেন, ডিজি এই জিনিসটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে বলতো, তারা তারপরে যদি পারমিশন না থাকে তখন এটা সরিয়ে নেওয়া হতো। আপনি বলছেন অ্যাবসলিউটলি বলেনি, সেটা তো আমি বলছি কি, মুখ্যমন্ত্রী বলেছেন। এর থেকে কালকে যেটা হয়েছে এটা ভারতীয় সেনার ইতিহাসে একটা কালো দিন। যেরকম ভাবে বিজেপি আমাদের সেনাবাহিনীকে, যাদের আমরা স্যালিউট করি, তাদেরকে এই ধরনের একটা কি বলবো, একটা মানে ক্লেরিক্যাল কাজে পাঠিয়ে দিয়েছে। এর থেকে লজ্জা লাগে। সেনাবাহিনীর এটা কাজ নয়, এটা রাজনৈতিক দলের প্যান্ডেল খোলা। আমি এই পয়েন্টটাকে আগেই তুলেছি যে সেনাবাহিনী এসে হাতিবাগান মোড় থেকে বা শ্যামবাজার মোড় থেকে প্যান্ডেল খোলেনি, কোথাও থেকে ময়দান আর্মির নিজস্ব এলাকা। তার মানে তারপরেও পারমিশন দিয়েছে, তৃণমূল কংগ্রেস টাকা দিয়ে ওই জায়গাটা বুক করেছে। আপনি কি বলছেন? আমি জানি নীলাঞ্জন প্রসিডিউর, না আপনি প্লিজ এটা ক্লারিফাই করুন। আপনি এমন করছেন যেন মনে হচ্ছে কেউ কি এটা দখল করেছে। আপনার কমপ্লেইন অ্যাকসেপ্ট করেই তো আমি স্নেহায়নের কাছে জানতে চাইছি যে সেনাবাহিনীর খোলা কাজ না, যাদের খোলার কাজ তাদেরকে দিয়ে তৃণমূলই খুলিয়ে দিত। যদি প্রপার চ্যানেলে এই ব্যাপারে আসতো যে আপনারা এবার প্যান্ডেল খুলে নিন। বলুন স্নেহায়ন। আপনার মনে আছে পার্থদা, কয়েক বছর আগে একটা পাগল ওই ময়দান চত্বরে থাকতো, সে ওই রাত্রিবেলা কি করেছিল, মাটি খুঁড়তো, মাটি খুঁড়ে সুড়ঙ্গ বানাতো। যখন ওটাকে আইডেন্টিফাই করতে পারলো, তখন কিন্তু পুলিশের আগে সেনাবাহিনী গিয়ে নিজেরা মাটি চাপা দিয়ে সুড়ঙ্গ বন্ধ করেছিল।
ফোর্ট উইলিয়াম চত্বর হাই সিকিউরিটি জোন, ওটা ইস্টার্ন কমান্ডের অফিস, ওখানে যে কোনো অবজেক্ট যেটা উইদাউট পারমিশন, যেটা আনঅথরাইজ, সেটা সেনাবাহিনী সরাবে। সেনাবাহিনী কারোর জন্য ওয়েট করে না, সেনাবাহিনী নিজের কাজটা নিজেরাই করে নেয়। এবং আমি আপনাকে বলি, ওটা আনআইডেন্টিফাই, ওটা অনেক প্রোগ্রাম হয়, আমি এটাতেই পলিটিক্যাল প্রোগ্রাম হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম হয়, রেড রোডে কুচকাওয়াজ হয়, ওটা ফোর্ট উইলিয়াম নয়, ওটা গান্ধী মূর্তির পাদদেশ। ওটা ফোর্ট উইলিয়াম না, ওটা আর্মির নোটিফাইড এরিয়া, সেটা আপনি বলুন। আপনি বলছেন ওটা ফোর্ট উইলিয়াম, আপনি বলছেন ফোর্ট উইলিয়ামের তৃণমূল কংগ্রেস প্যান্ডেল করে, পুরো এরিয়াটাই ওদের হাই সিকিউরিটি জোনের মধ্যে পড়ে। এবং সৌভাগ্য মানে হাই সিকিউরিটি জোনে আপনাদের পারমিশন কতদিন ছিল? 31 আগস্ট অবধি ছিল, 5 সেপ্টেম্বর খুলেছে। আপনারা পারমিশন নেননি কেন? আপনারা পারমিশন নেননি কেন? আপনারা পারমিশন নেননি কেন? আপনারা কেন দেবে না? আপনাদের ডেট কভার হয়ে গেছে, আপনারা ডেট কভার হয়ে গেছে, তারপরে ওই প্যান্ডেল ওখানে রেখে দিয়েছে। একসঙ্গে না নীলাঞ্জন, আমি বলছি নীলাঞ্জন, আমি আপনাকে সময় দিয়েছি, আবার দিচ্ছি। বাংলা বিরোধী বিজেপি তারা কত নিচে নামবে? প্লিজ নীলাঞ্জন, আপনার সময় বলুন, স্নেহায়ন শেষ করুন। আমি আপনাকে স্পেসিফিক্যালি বলছি, 31 আগস্ট অব্দি তৃণমূল কংগ্রেসের ওইখানে ওই প্যান্ডেলটা করে রাখার পারমিশন ছিল। তৃণমূল ভালো মতো জানে পার্থদা যে ওখানে 31 আগস্ট ওর পরে ওটা খুলতে হবে। হয় ওরা 31 আগস্ট নিজেরা খোলাতে পারতো, আর না হলে সেকেন্ড স্টেপ এটা ছিল যে মিনিস্ট্রি অফ ডিফেন্সকে একটা অ্যাপ্লিকেশন করতে হতো যে আমরা আমাদের যে এই যে সভাটা বা এই করার ডেডলাইনটা আমরা বাড়াবো। ওখানে আপনি যেটা বললেন, অনেকেই সভা করে, সবাই পারমিশন নেই। আর এটা তো আর কলকাতা পুলিশের না যে বিরোধী দলকে প্রোগ্রাম করতে দেওয়া হয় না। ওখানে তো তৃণমূল পারমিশন নিচ্ছে, তৃণমূলকেও প্রোগ্রাম করতে দেওয়া হয়েছে। কদিন আগে হয়েছে কি, ছাত্রদের নাম করে যত তোলাবাজদের একটা সভা করলো, তো হয়নি। আমি বলছি যে ওইখানে তোমাদের সবার যে ডেট, সেই ডেট পেরিয়ে যাওয়ার পরে সেনাবাহিনী গেছে, সেনাবাহিনী পালিয়ে যাওয়ার কোনো বিষয় নেই। সেনাবাহিনীর যারা খুলতে এসছে তারা রিক্রুটমেন্ট, ওই রকম কথাবার্তা আপনারা বলবেন, ভারতীয় সেনাকে নিয়ে বলবেন তো, হ্যাঁ ঠিকই তো বলবেন তো আপনারা। আপনাদের অমিত শাহ ভারতীয় সেনা পালিয়ে গেছে মমতা ব্যানার্জিকে দেখে, কারণ মমতা ব্যানার্জি পাকিস্তানের সেনা নিয়ে আসতো, মমতা ব্যানার্জি পাকিস্তানের সেনাকে নিয়ে আসতো, মমতা ব্যানার্জি পাকিস্তানের সেনাকে নিয়ে আসতো, তাই জন্য। হ্যাঁ হ্যাঁ, তো তাই বলতো পাকিস্তানের দালাল মমতা ব্যানার্জি, পাকিস্তানের দালাল, বাংলাদেশের জঙ্গিরা মমতা ব্যানার্জিকে আহ্বান জামাতের সঙ্গী, আপনারা মুসলিম লীগের উত্তরসূরি জামাতের সঙ্গী, বলছি তো জামাতের সঙ্গী। বাংলাকে ভাগ করতে চেয়েছিল মমতা ব্যানার্জি, সেই কাজ করতে চাইছে। স্নেহান প্লিজ, আমি কিন্তু টেকনিক্যাল আলোচনা চাইছি, আমি তো বলছি কাউন্টার ব্লেম চাইছি না, আমি তো টেকনিক্যাল রাজনীতি করার জায়গা, আমি তো সেম কথা বলছি। নীলাঞ্জন, আপনি আমার কথা শুনুন। দেখুন, এই যে ময়দান চত্বর, এই ময়দান চত্বর সম্পর্কে যারা কনসার্ন, যারা জানেন, আমি তাদের কথা বাদ দিয়ে ধরে নিচ্ছি অনেকে এরকম লোক আছেন যারা দেখছেন তারা ময়দান চত্বরের সমীকরণটা জানেন না। আমি কিছুটা জানি, তার অন্যতম কারণ কলকাতা প্রেস ক্লাব ময়দান চত্বরে, যে ক্লাবের আমরা সদস্য, শুধু কলকাতা প্রেস ক্লাব নয়, বিভিন্ন খেলাধুলোর সঙ্গে সংশ্লিষ্ট একাধিক টেন্ট ময়দান চত্বরে, এবং এই যে টেন্টগুলো এবার কলকাতা প্রেস ক্লাবের যে অপারেশনস হয় তার সম্পর্কে ধারণা আছে বলে আমি সেখান থেকে বলছি। এই প্রত্যেকটা স্ট্রাকচার হচ্ছে মানে এমন ভাবে তৈরি করা যখন তখন, হ্যাঁ টেম্পোরারি স্ট্রাকচার, যখন তখন দরকার হলে যাতে সরিয়ে নেওয়া। ইস্ট বেঙ্গল এটা ভারতীয় সামরিক আইন অনুযায়ী ওই চত্বরে কোনো পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি করা যায় না। এবং শুধু তাই নয়, ওখানে একটা পেরেক ঠুকতে হলেও, একটা বাঁশ টাঙাতে হলেও ইন্ডিয়ান আর্মির পারমিশন নিয়েই করতে হবে, এবং পারমিশন পেলেই করা যাবে। এছাড়া যে কোনো জিনিস যা উইদাউট পারমিশন ওই চত্বরে হবে, সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান আর্মি স্টেপ নেয়। আমি বলছি, আমি যেটা বলছি সেটা হচ্ছে প্রপার, যেটা টেকনিক্যালি যেভাবে চলতে হয়, এটা আমি কোনো ইয়ের থেকে বলছি না, কারো সমর্থন বা বিরোধিতা করে। এরা তারপরেও ওখানে অনেক অনুষ্ঠান হয়, অনুষ্ঠানগুলো প্লিজ এই অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে আমি আবার বলছি,
যে প্রত্যেককে যেই হোক না কেন ভারতীয় সামরিক বাহিনীর কাছ থেকে, যেহেতু এটা ফোর্ট উইলিয়ামের সামনে, ভারতীয় সামরিক বাহিনীর কাছ থেকে পারমিশন নিতে হয়। সেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা যখন একটা জায়গা বুক করেছে 31 আগস্ট অবধি। 31 আগস্ট অ্যাবসলিউটলি। তারপরে কি অ্যাপ্লিকেশন করা হয়েছিল সময় সময় এক মিনিট স্টে হবে, আপনাকে আবার বলা হবে। ঘোষিত বলে দিয়েছে যে আমাদের এই জিনিসটা আমাদের ডিসেম্বর অবধি চলবে, একদম পরিষ্কার বলা আছে। এটা একদম একটা আমাদের একটা স্বীকৃত রাজনৈতিক দল, আমরা কোনো নিষিদ্ধ সংগঠন নই। উনি এতটাই বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছেন, উনি বললেন যে কে একজন সুড়ঙ্গ খুঁড়ছিল। আরে এটা তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গের একটা যারা শাসন ক্ষমতায় আছে। আমি রাহুল সিনহার একটা বক্তব্য, প্লিজ নীলাঞ্জন, রাহুল সিনহার একটা বক্তব্য দেখান, পুরো পাকিস্তানের ভাষা। প্লিজ যখন যাকে বলবার সময় দেবো তখন। ভারতীয় সেনা পালিয়ে যাচ্ছে এগুলো বলবো না, পাকিস্তানের ভাষা, এগুলো পাকিস্তানের ভাষা, এগুলো দেশ বিরোধী শক্তি। এরা কি করে এখনো এদেরকে গ্রেফতার করা উচিত, এদের গ্রেফতার করে। দেখুন সেনাকে জাগর বলছে, কি অবস্থা, পাকিস্তানের দালাল, পাকিস্তানের ভাষা বলে। প্লিজ কোঅপারেট প্লিজ। এখনো অবধি আমরা 10 মিনিট মতো সময়, 12 মিনিট সময় কাটিয়েছি, এখন অনেকটা সময় আছে। আমি আবার বলছি 1 মিনিট, এই অনুষ্ঠানটা আমি মাত্র 2 জন অতিথিকে নিয়ে করার চেষ্টা করি, যাতে প্রত্যেকে পর্যাপ্ত সময় পান নিজের কথা বলার। তারপরও আপনারা কেন একসঙ্গে কথা বলছেন? অভিযোগ পাল্টা অভিযোগ থাকতে পারে, কিন্তু যদি একসঙ্গে 2 জন কথা বলেন তাহলে কারুর কথাই কিন্তু দর্শক শুনতে পান না। এবং এই ধরনের অনুষ্ঠান আমি করতে চাই না বলে এখানে 4 জনকে ডেকে আমি অনুষ্ঠান করছি না। 2 জন আছেন, অনেক সময় আছে, বলুন না। আমি রাহুল সিনহার একটা বক্তব্য দেখাতে চাই, যেখানে রাহুল সিনহা এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন। এবং রাহুল সিনহাকে নিশ্চয়ই চিনতে পারছেন, বিজেপি নেতা, একসময় বিজেপি রাজ্য সভাপতিও ছিলেন। তিনি দাবি করেছেন যে প্রপার পারমিশন ছিল না বলে সেনাবাহিনী পদক্ষেপ করেছে। আগে আমি একটু রাহুল বাবুর বক্তব্য দেখিনি, তারপরে আপনাকেই প্রতিক্রিয়া দিতে বলবো। নীলাঞ্জন, শুনুন কি বলেছেন রাহুল সিনহা। ইনি সেনাকে এর আগেও অপমান করেছেন, সেনা দখল করে ফেললো সব, এই রকম একটা আওয়াজ তুলে সেই মিথ্যা অপবাদ দিয়ে পরবর্তীকালে চুপ করে গিয়েছেন, কিন্তু ক্ষমা চান। দ্বিতীয় কথা, আদালতকে অপমান করে 5 লক্ষ টাকা জরিমানা ভরেছেন এই মুখ্যমন্ত্রী, তবুও শিক্ষা হয়নি। গতকাল যেটা করেছেন, একটা প্যান্ডেল রাস্তার মধ্যে 1 বছর ধরে বেঁধে রাখবে, স্বেচ্ছাচারিতা। আমাদের একটা প্যান্ডেল বাদ দিয়ে 2 ঘন্টার জন্য দেয় না এই সরকার, প্রত্যেকটা ক্ষেত্রে আদালতের অনুমতি এনে তবে প্যান্ডেল বাঁধতে হয়। আর এই সরকার 1 বছরের নামে প্যান্ডেল বেঁধে রেখেছে, কার্যক্রম হয়ে গেছে। বারবার সেনার পক্ষ থেকে বলা হচ্ছে প্যান্ডেল খুলে ফেলুন, আবার যেদিন প্রোগ্রাম হবে আপনার সেদিন প্যান্ডেল বাঁধবে। যখন বারবার বলা সত্ত্বেও পুলিশ এবং তৃণমূল কংগ্রেসকে বলার পরেও খুলছে না, তখন সেনারা কিন্তু ভেঙে দেয়নি, সেনারা নিজেরা খুলে দিয়েছে। অর্থাৎ কতটা ভদ্রতা এবং ভব্যতা দেখিয়েছে তারা, আর তার পরিণামে মুখ্যমন্ত্রী চরম অসভ্যতা দেখিয়েছে। নীলাঞ্জন, রাহুল সিনহার দাবি বারবার বলা হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে যে আপনি খুলে নিন। রাহুল সিনহা কে? বিজেপি নেতা, 9 বার ইলেকশনে হেরেছে, তার উত্তর দিতে তাই বলে 9 বার ইলেকশনে হেরেছে বলে আপনারা সেনাকে এইসব কথা বলবেন? আমার কথার মাঝখানে আপনি কথা বলবেন না? সেনাকে আপনি কথা বলবেন কেন? সেনাকে চাকর বাকর বলবেন কেন? প্লিজ সেনাকে চাকর বাকর বলবেন কেন? প্লিজ আমি একটু আগে আপনাদের বোঝালাম, সেনাকে চাকর বাকর বলবেন কেন? আপনি সময় বলুন না। না সেনাকে চাকর বাকর বলবেন, আপনার সেনাকে চাকর বাকর করছে, সেনাকে পাকিস্তানি, গোটা তৃণমূলটা পাকিস্তানি, গোটা তৃণমূল পাকিস্তানের দালাল। এই আলোচনা করার কোনো মানে আছে? আপনি যেটা বলছেন রাজনৈতিকভাবে, আপনি অন্যান্য রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে বলুন, এখানে প্রপার আলোচনা করুন যাতে আমাদের আমি জাস্ট এইটুকু বলছি, সেনাবাহিনীকে চাকর বাকর এই ধরনের কথা না বলি, প্লিজ। আমরা মানবো না, আমরা ভারতীয় জনতা পার্টি করি, ভারতীয় সেনার অপমান মানবো না, প্লিজ। এরা পাকিস্তানের দালাল, সেনাবাহিনীকে অপমান করুন। চাইনার দালাল বলছে, ভারতবর্ষকে চাইনার দালাল বলছে, ভারতবর্ষকে চাইনার দালাল বলছে। দেখুন, ভারতবর্ষকে চাইনার দালাল বলছে। আজকে পাকিস্তানের গায়ে জ্বালা হচ্ছে, ভারত চাইনার সম্পর্ক ভালো হচ্ছে, পাকিস্তানের গায়ে জ্বালা হচ্ছে, ভারত চাইনার সম্পর্ক ভালো হচ্ছে, পাকিস্তানের গায়ে জ্বালা হচ্ছে। দেখুন
চাইনার কাছে Please, তোমার please. সাইবার সারি তো ভিক্ষা স্নেহায়ন আমাকে কি আমাকে অপেক্ষা করতে হবে কতক্ষণে? এক মিনিট, আমাকে প্লিজ 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 আমাকে অপেক্ষা করতে হবে, কতক্ষণে আপনারা দুজন একটু ক্লান্ত হবে ততক্ষণ। আমাকে বলতে হবে। আমি পয়েন্টে ফিরে আসুন। আমি রাহুল সিনহার রাহুল সিনহার 9 বার ইলেকশন হারা এই রাহুল সিনহার প্রশ্নের আমি উত্তর দিচ্ছি। উনি বলছেন, উনি একদম মিথ্যে কথা বলছেন। উনি বলছেন তৃণমূল কংগ্রেসকে জানানো হয়েছিল না, তৃণমূল কংগ্রেসকে জানানো আপনি এই প্রশ্নটা অন অথরিটি বলছি। আমি বলছি নীলাঞ্জন আগে এই প্রশ্নটার উত্তর দিন প্লিজ। আগে মিথ্যাবাদী রাহুল সিনহা। আমি আপনাকে বলছি এই প্রশ্নটার উত্তর দিন। উনি বলছেন আমরা একটা প্যান্ডেল দুদিনের জন্য বাঁধতে পারি না, রাজ্য সরকার পারমিশন দেয় না। বিজেপিকে একটা পারমিশন দেওয়া উচিত না। এইরকম একটা নির্লজ্জ বেহায়া দল আপনি মেনে নিচ্ছেন বিজেপিকে পারমিশন দেওয়া হয় না? একবারও আমি এই জিনিস মানিনি, দেওয়া উচিত না। আমি বলছি এইরকম নির্লজ্জ দল যারা এত মিথ্যাচার করে, এই শুভেন্দু অধিকারীর মতন একটা অসভ্য লোক সব সময় আজকে কি বলেছে? আজকে বলেছে যে তৃণমূল কংগ্রেস পাকিস্তানের দালাল। আরে তাহলে তোর যদি মানে হয় তো তাহলে তুমি সাসপেন্ড করো, তুমি তাহলে তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ ঘোষণা করো। তোমাদের তো ইলেকশন কমিশন, তো তোমাদের ইলেকশন কমিশন তো সিরিয়াসলি দিচ্ছেন কেন? এটা তো রাজনৈতিক ব্লেম না। উনি যে কথা, উনি পাকিস্তানের দালাল বলবেন। আরে রাজনৈতিক ব্লেম। আমিও তো বলছি চায়নার দালাল। হয়ে গেল। এবার আমাদের এত সরিয়ে নিয়েছি। আপনি এত সেনসিটিভ হয়ে পড়ছেন কেন? অ্যাবসলিউটলি না। উনি যা পারবেন তাই বলে যাবেন আমাকে, আর আমি এক্সাইটেড হব না। উনি আমাকে উত্তেজিত করার জন্যই কথা বলছেন। না কিন্তু আপনি উত্তেজিত হচ্ছেন কেন? বুঝে উত্তেজিত হচ্ছেন। আমাকে বলতে হবে। আমি আপনাদের দুজনকেই অনুরোধ করব, আমরা সমস্ত পারমিশন নিয়েছিলাম। আমি আপনাদের দুজনকেই অনুরোধ করব। আমরা আবার আমি কথা বলছি যখন আপনি আমাকে কাটছেন। না আমি আগে আমাকে কেটে দিচ্ছেন। আপনাদের কনফিডেন্স আমি অর্জন করতে চাইছি। আমি বলছি, দুজনকেই অনুরোধ করব পাকিস্তান এবং চীনকে আলোচনার বাইরে রেখে কথা বলুন। না, আমাদের সাথে চীনের সম্পর্ক আমি ইন্টারেস্টেড নই। পাকিস্তান লেগে যাচ্ছে। আমি আজকে পাকিস্তানের লোকজন দেখছেন তো কেঁপে যাচ্ছে। প্লিজ কোঅপারেট। চীন চায়না পাকিস্তানকে ভিতরে আলোচনার আনন্দ বাইরে করে রেখে চীন পাকিস্তানকে বাইরে রেখে কথা বলুন। আর্মির এটা কাজ নয়। আর্মির থেকে পারমিশন নেওয়া হয়েছিল। আর্মি 31 আগস্ট অবধি পারমিশন দিয়েছিল। তারপরে 1 সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেস আবার অ্যাপ্লাই করতো, সেটা আবার 1 মাসের জন্য এক্সটেন্ড করাই যেত। সেটা না করে যদি মনে হয় যে একদিন এটা আছে, এই স্ট্রাকচারটা রয়েছে, এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির একটা স্টেজ, সেটাকে ভেঙে দেওয়ার অধিকার কে দিয়েছে? আর ওরা তো ভেঙে তার জন্য করেছে। এবং মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী, তাকে দেখে এরা পালিয়ে গেছে, কারণ তারা জানে চোরের মন পুলিশ। দেখুন চোর বলে ভারতীয় সেনাকে, ভারতীয় সেনাকে চোর বলছে। কি অবস্থা এদের! ভাবুন, ভারতীয় সেনাকে চোর বলছে। আজকে এদের জন্য আমরা শান্তিতে সুরক্ষিত আছি, এরা ভারতীয় সেনাকে চোর পর্যন্ত বলছে। কোথায় পৌঁছে গেছে দেখুন, দেখুন কোথায় পৌঁছে গেছে কংগ্রেস। ভারতীয় সেনাকে চোর বলছে। আলোচনাটা ফোকাস থেকে সরে যাচ্ছে। আমি বলছি নীলাঞ্জন, দেখুন আবার নীলাঞ্জন আমার প্রশ্নটা শুনুন। নীলাঞ্জন আমার প্রশ্নটা শুনুন। আমি অত চিৎকার করতে পারি না আপনাদের মতো। আমার প্রশ্ন প্লিজ, আপনাদের দুজনকেই আমরা আমন্ত্রণ জানিয়েছি। কাজেই দুজনই আপনাদের সম্মান আপনাদেরকেও রাখতে হবে, দায়িত্বটা শুধুমাত্র আমাদের নয়। আমি যে প্রশ্নটা করছি নীলাঞ্জন, যে ওখানে প্যান্ডেল খুলে দেওয়া বা ভেঙে দেওয়া হোয়াট এভার, এইটার থেকেও বড় বিতর্ক হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, খোদ মুখ্যমন্ত্রীর অভিযোগ, আর্মিকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিকভাবে। এই পয়েন্টটা আলোচনা করুন। আর্মিকে কি রাজনৈতিকভাবে ব্যবহার করা যায়? এবং এত ছোট্ট কারণে, এত তুচ্ছ কারণে গেছে। তো সেটাই তো কালকে আমরা দেখলাম। অন্য সমস্ত দেখুন, ইডি, সিবিআই, ইলেকশন কমিশন, সমস্ত যত রকমের সেন্ট্রাল এজেন্সি আছে সবকিছুকে ব্যবহার হয়ে গেছে। লাস্টে সেনাকে নামিয়ে তৃণমূল কংগ্রেস, ভারতীয় সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। লজ্জার মানে সেনাবাহিনী যাকে আমরা স্যালুট করি, সেই সেনাবাহিনী যাদের শৌর্য সেটা বোঝাতে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সারা বিশ্বে ঘুরলেন ভারতবর্ষের অপারেশন সিন্দুরের প্রচার করার জন্য। তো তারপরে এদের থেকে আমাদের শুনতে হবে পাকিস্তানের দালাল। ভারতের সেনাবাহিনী পশ্চিমবঙ্গ বিধানসভায় অভিহিত হলো যে পাকিস্তান পশ্চিমবঙ্গের মধ্যে ভারতীয় সেনাবাহিনীকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে। আপনি তো জানেন ভারতবর্ষের যে আমাদের সিস্টেম, সেখানে সিভিলিয়ান গভর্নমেন্ট তারা আর্মিকে কন্ট্রোল করে, এটা তো ফ্যাক্ট, এটা তো আমাদের সংবিধান বলছে। তো সেই সিভিলিয়ান গভর্নমেন্ট যদি পলিটিক্যাল পারপাসে আর্মিকে ইউজ করে, তাহলে আর কি বলবেন? এটা তো জীবনে হয়নি। এরকম কোন আপনি বলুন একটা প্রেসিডেন্ট দেখাতে পারবেন যে এরকম কোনদিনও? মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন নবান্ন দখল করতে আসছে সেনাবাহিনী। সেখানে কি করে ঢুকেছিল? সেদিন কি করে ঢুকেছিল আপনি বলুন? কোন পারমিশন নিয়ে ঢুকেছিল? সেটা নিয়ে আলোচনা হোক।
তারপরে এরা কথায় কথায় আর্মিকে নিয়ে আলোচনা করলে চলে যায় বিএসএফ এর সাথে আর্মির কি সম্পর্ক আছে? না আর্মি যে কাজটার জন্য আর্মি নবান্ন চত্বরে আর্মির কিছু অফিসারকে দেখা গিয়েছিল সেটা সম্পর্কে কোনো কিছু না জেনে তখন কিসের আশঙ্কায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন? কালকে কিসের আশঙ্কা হলো? কালকে কোন থ্রেট পারসেপশন থেকে এই আমাদের স্ট্রাকচারটা ভেঙে দেওয়া হলো সেটা বলতে হবে। এবার স্নেহায়ন, দেখুন, প্রথম বিষয় হচ্ছে আমি টেকনিক্যাল পার্সপেক্টিভে বলি। প্রথম কথা হচ্ছে তোমরা অ্যাপ্লিকেশন করেছো, এটা কলকাতা পুলিশ না যে দলমত দেখে পারমিশন দেবে, তোমাদেরকে পারমিশন দেওয়া হয়েছে, এটা তোমরা স্বীকার করছো। পারমিশন কবে অবধি দেওয়া হয়েছে? 31 আগস্ট। তোমাদের প্রোগ্রাম হয়ে গেছে, তোমরা কি কারণে রেখে দিয়েছো স্ট্রাকচারটা তোমরা জানো, তার মানে তোমরা ঝামেলা পাকানোর জন্য স্ট্রাকচারটা রেখে দিয়েছো ঝামেলা পাকাবে বলে। দ্বিতীয় কথা, মমতা ব্যানার্জি 14 বছর ধরে মুখ্যমন্ত্রী, তার আগে দীর্ঘদিন এমপি ছিল। রাহুল সিনহা বলছেন বারবার কেন্দ্রীয় 31 তারিখ অবধি যা পারমিশন আছে তাকে কি 1 তারিখ সকাল থেকে বারবার বলা হলো? 1 তারিখ মানে 31 তারিখ জাস্ট পারমিশন শেষ হয়েছে। হ্যাঁ, বারবার বলার জন্য 31 তারিখের পরে আপনি যদি 1 তারিখ রাখতে হয় তাহলে সময়সীমা শেষ হওয়ার আগেই আপনাকে মিনিস্ট্রি অফ ডিফেন্সে এই পারমিশনটার এখতিয়ার বাড়ানোর জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। একটা অ্যাপ্লিকেশন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করে দিলে কি অসুবিধা হতো? করেনি কেন তৃণমূল কংগ্রেস? তারপরে ভারতীয় সেনা যখন তার নিজের কাজ করতে গেছে তখন ভারতীয় সেনাকে এই ভাষায় আক্রমণ করা, যে আক্রমণ প্রথমবার না, দীর্ঘদিন ধরে ভারতীয় সেনাকে তৃণমূল কংগ্রেস আক্রমণ করে গেছে, আবারও এই ধরনের একটা আক্রমণ করা। আমাদের বক্তব্য হচ্ছে তোমার যদি আবার স্ট্রাকচারটা করতে হয় তুমি অ্যাপ্লিকেশন করো, করে পারমিশন নাও, নিয়ে তুমি স্ট্রাকচার করতে। তুমি ভারতীয় সেনাকে কেন এই ভাষায় আক্রমণ করছো? তোমার থেকে শুরু করে তোমাকে নেতাকে, তুমি ভারতীয় সেনাকে একবার বলছো মিথ্যেবাদী, একবার বলছো পালিয়ে গেছে, একবার এইখানে দাঁড়িয়ে আপনিও বলেন রাহুল সিনহা তো মিলিটারির কথা, আর্মি যা বলেছে সেটাই বলছে। তার মানে আর্মির কথা যখন রাহুল সিনহা বলছে, আপনি যখন মিথ্যাবাদী বলছেন সেটা ভারতীয় সেনাও মিথ্যাবাদী হলো। এর আগেও মিথ্যাবাদী বলেইনি কিছু। আচ্ছা, বালাকোটের সময় কেন যাবো না? মমতা ব্যানার্জি বালাকোটের সময় আর্মিকে মিথ্যাবাদী বলেছে, মমতা ব্যানার্জি আর্মিকে মিথ্যাবাদী বলেছে, বালাকোটের সময় মিথ্যাবাদী বলেছে, বালাকোটের সময় মিথ্যাবাদী বলেছে, মিথ্যাবাদী বলেছে। এটা কোইন্সিডেন্ট হতে পারে, এটা কোইন্সিডেন্ট হতে পারে, আমি আবার বলছি, কিন্তু তারপরেও যতদিন গতকালকের ঘটনার পরে এটা তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, মাত্রা পেয়েছে যে একটি আর্মির ট্রাক আজকে রাইটার্স বিল্ডিং এর আজকে পুলিশকে ধরেছে, পুলিশকে ধরেছে সিগন্যালে। পুলিশ আগে সিগন্যাল মানে কিভাবে হ্যারাস করছে আর্মিকে কলকাতায়। ভাবুন, আমি বলছি আজ থেকে কয়েক বছর আগে কুচকাওয়াজে রেওয়াজ করছিল ওরা রেড রোডে, তৃণমূলের একজন কাউন্সিলরের ছেলে গাড়ি দিয়ে আর্মিকে চিপ পিষে দিয়ে চলে যায়নি? কিভাবে ভাবুন, যারা দেশকে সুরক্ষা দেয় তাদের এটা হয়নি? আপনি বলুন, এটা হয়েছে? এটা হয়নি, এটা হয়েছিল, এটা হয়েছিল। তৃণমূল কাউন্সিলরের ছেলে গাড়ি দিয়ে পিষে দিয়ে চলে গেছিল আর্মির জওয়ানকে। ভাবুন এদের রাগ কত আর্মির ওপর, ভারতীয় সেনার ওপর তৃণমূল কংগ্রেসের যেটা করেছে। জেল খাটতে হচ্ছে। আমি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরবো, প্লিজ নীলাঞ্জন, আমি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরবো, কিন্তু আজকে রাইটার্স প্লিজ নীলাঞ্জন, আমাকে একটা বিজ্ঞাপন বিরতি নিতে হবে ভাই, আপনি তারপর বলবেন, বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে বলবেন। শুধু এই প্রসঙ্গটা আমাদের এই আলোচনায় আসবে আরেকবার, কারণ আলোচনাটা করবার মতো সময় বিজ্ঞাপন বিরতির জন্য কম পড়ছে। যে এই আর্মির ট্রাক হঠাৎ করে কলকাতা ট্রাফিক পুলিশ আটকালো এবং তাকে মামলা করা হয়েছে, হেয়ার স্ট্রিট থানায় সেই ট্রাক আটক করে রাখা হয়েছে। এটা কোইন্সিডেন্ট নাকি কালকের যে ঘটনা ঘটেছে তার সঙ্গে এটাকে কোনোভাবে জোড়া যায়? ফিরে আসছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর।